আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুলিশের পক্ষ থেকে যে সতর্ক বার্তা দেওয়া হয়েছে সেটিকে কি আওয়ামী লীগ চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করলো? এই প্রশ্ন করছে এই কারণে যে রবিবারও দেশের রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে দলটির এবং দলের অঙ্গ সংগঠনের মিছিল হয়েছে। রাজধানী থেকে বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। বিশেষ করে গাজীপুরের একটি মিছিল এখন টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। বিক্ষোভ মিছিলের কাছে পুলিশকে দেখে হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আপনারা অনেকেই দেখেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে যে পুলিশ দেখে ওই মিছিলে থাকা নেতাকর্মীদের কেউ কেউ চিৎকার করে হুমকি দিচ্ছে যে একটাও সামনে আসবে না, একটাও সামনে আসবে না, এলে মাইরা ফালামো, একটাও সামনে আসবে না। তাহলে কি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সব ধরনের প্রস্তুতি নিয়েই মাঠে নামার পরিকল্পনা করেছে বা তারা প্রস্তুত? পাশাপাশি এই প্রশ্নও তো ওঠা স্বাভাবিক যে পুলিশ আসলে যদি আওয়ামী লীগ, ছাত্রলীগ বেপরোয়া হয়ে ওঠে, সেটিকে মোকাবেলা করতে তারাও বা কতখানি প্রস্তুত? কারণ আমরা তো জানি খুব স্বাভাবিকভাবেই 5 আগস্টের যে আন্দোলন, তার আগে পরে যেভাবে পুলিশ হত্যা করা হয়েছে, তার জন্য দায় মুক্তিও দেওয়া হয়েছে হত্যাকারীদের, এবং পুলিশ হত্যার বিচার হয়নি। সেই জায়গা থেকে তো পুলিশ এখনো পর্যন্ত নিজেদের মনোবল পুরোপুরি ফিরে পায়নি। সেই জায়গা থেকে যদি একই ধরনের কোনো ঘটনা ঘটতে যায় বা সেই ধরনের দৃশ্যপটের অবতারণা হয়, পুলিশ আসলে কি করবে? গত শুক্রবার পুলিশ সদর দপ্তরের যে গোপন চিঠিটি সারা দেশের পুলিশের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, তাতে দুটি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে আওয়ামী লীগের নেতা কর্মীরা ক্ষুব্ধ হতে পারে। আরেকটি হচ্ছে এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে সংঘর্ষেরও আশঙ্কা রয়েছে। সেই জায়গা থেকেই যেটা জানা যাচ্ছে যে নাশকতার আশঙ্কায় ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ চেকপোস্ট বসিয়েছে, বিভিন্ন হোটেল মোটেলে ব্লক রেড চলছে, তল্লাশি অভিযান চলছে বিভিন্ন এলাকায়, এবং থানায় থানায় বিশেষ সতর্কতাও জারি করা হয়েছে। কথা তো সত্য যে নির্বাচনের আগে আওয়ামী লীগ মনে করেছিল বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে দলটির রাজনৈতিক কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা সেটি তুলে নেওয়া হবে, এবং সেই জায়গা থেকে, সেই ভাবনা থেকে অবশ্যই আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী বিএনপিকে ভোট দিয়েছে, বিএনপিও তাদের কাছে ভোট প্রার্থনা করেছে। কিন্তু নির্বাচনের পরে যা দেখা গেল সেটা আমরা সবাই জানি, তেমনটি ঘটল না। বরং বিএনপি ইউনূস সরকারের যে নির্বাহী আদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে, সেটিকে আইনে পরিণত করলো। তারপরেও তারা কিছুদিন বসেছিল। সেই জায়গা থেকে হয়তো তারা ভাবছে যে কতদিন আর বসে থাকা লাগবে, এবং অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে তারা আর বসে থাকতে চাইছে না। নির্বাচনের পরপরই তাদের সাংগঠনিক কার্যক্রমের তৎপরতা বাড়তে থাকে, তারা সরব হতে শুরু করেছে। এতটাই সরব যে তারা ক্ষেত্র বিশেষে বাঁধ ভাঙার মতন উদ্দীপনায় মেতে উঠছে। আমরা কখনো কখনো দেখছি যে সন্তানের সঙ্গে মা যাচ্ছে মিছিলে, স্বামী স্ত্রী একসাথে স্লোগান ধরছে, এবং সারা দেশে খানিকটা হলেও এর মধ্যে বেপরোয়া ভাব তাদের মধ্যে দেখা গেছে। এবং এই যে মায়ের মিছিলে নামা কিংবা স্বামী স্ত্রী মিছিলে নামা, এইগুলো আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদেরকে অনেক বেশি উজ্জীবিত করেছে। অবস্থা দৃষ্টি তেমনটাই মনে হচ্ছে। এসব জায়গা থেকে বিবিসির পক্ষ থেকে আওয়ামী লীগ নেতা আফামা বাহাউদ্দিন নাসিমের কাছে প্রশ্ন ছিল তারা আসলে কি করতে চাইছে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। তিনি স্ট্রেট বলেছেন যে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের মতো কর্মসূচির মধ্য দিয়ে তারা সক্রিয় হওয়ার চেষ্টা করবে, এবং কলকাতা সহ ভারত সহ বিশ্বের বিভিন্ন স্থানে যে আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে আছেন বা দেশ ত্যাগ করে তারা নিরাপদ আশ্রয়ে আছেন, সেই সব জায়গা থেকেও নাকি বিভিন্ন ধরনের মিটিং হয়েছে, পরিকল্পনা হয়েছে, বড়সড় কর্মসূচি বা বড়সড় শোডাউন দেওয়া হবে 23 তারিখে। এদিকে পুলিশের যে সতর্ক বার্তা যে এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে আওয়ামী লীগের বা ছাত্রলীগের সংঘর্ষ হতে পারে, সেই জায়গা থেকে এনসিপিও বা কি করবে?
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেটি বলছেন যে সাধারণত ঢাকার যে জোনগুলোতে আওয়ামী লীগ নাশকতা করার চেষ্টা করে সেই জোনগুলোতে এনসিপির নেতাকর্মীরা সজাগ দৃষ্টি রাখবে। তাদের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলা যায় তারা আসলে মাঠে থাকবে না, মাঠে থাকার কথা না। হয়তো দুই একটি জায়গায় যেখানে ক্যামেরা থাকবে, 2-4 জনের উপস্থিতি আমরা সরব ব্যবস্থা দেখতে পারি, কিন্তু সেভাবে মাঠে থাকার মতন জনবলও তাদের নেই, এটাই বাস্তবতা। যদি জামাত তাদের সাথে থাকে সেটা অন্য বিষয়, তবে ইন্ডিভিজুয়ালি তাদের নামার মতন সেই জনবলও নেই, সেই মনোবলও নেই, খুবই স্বাভাবিক। তারা স্বভাবতই পুলিশের দিকে বা সরকারের দিকে চেয়ে থাকবে যে আওয়ামী লীগের মিছিল বা বিভিন্ন ধরনের যে কর্মসূচির ঘোষণা তারা দিচ্ছে সেগুলো কতটা প্রতিহত করে। তবে এই কথা সত্য যে এইভাবে কোনো দলকেই বসে রাখা যায় না অথবা অবদমিত করে রাখা যায় না। তার নানান ধরনের ইঙ্গিত তো আমরা আওয়ামী লীগের সময়ই দেখেছি, বিএনপির ক্ষেত্রে, এমনকি জামাতের ক্ষেত্রেও দেখেছি। জামাত তারা সংগঠিত হয়েছে নাকি, তাদের কার্যক্রম নিষিদ্ধ ছিল এক অর্থে, মাঠে নামতে দেওয়া হতো না, তারা পাড়া ভিত্তিক, মহল্লা ভিত্তিক, পরিবার ভিত্তিক কাজ করেছে, তাদের সাংগঠনিক তৎপরতা আরো বেড়েছে। এইসব দেখেও আমাদের দেশ পরিচালনায় যারা নিযুক্ত তারা কোনো শিক্ষা নেন না এবং বিপত্তি যা ঘটে জনগণের উপর দিয়েই যায়। আওয়ামী লীগ কতদিনে পূর্ণ উদ্যমে ফিরে আসবে আপাতত নিশ্চিত করে তা বলা যাচ্ছে না, খুব স্বাভাবিক। তবে তারা বেপরোয়া হয়ে উঠবে, এটুকু চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। রাজনীতি সাংঘর্ষিক হয়ে উঠবে, দেশ আরো তপ্ত হয়ে উঠবে, কোনো ভুল নেই এতে, কোনো ভুল নেই। যদিও এর আগে আওয়ামী লীগের নানান ধরনের কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে, সেটি নূর হোসেন দিবসকে কেন্দ্র করে হোক বা অন্যান্য দিবসকে কেন্দ্র করে হোক, মাঝখান থেকে বিপদে পড়েছে তৃণমূলের কর্মীদের অনেকে, গণহারে গ্রেপ্তার করা হয়েছে, এখনো তাদের অনেকেই কারাগারের মধ্যে রয়েছেন। তবে সেই ভয়ও সম্ভবত তাদের মধ্যে থেকে কেটে যাচ্ছে। দিল্লির নতুন হাই কমিশনারের দায়িত্ব গ্রহণে কি কোনো জটিলতা ছিল? আসল রহস্যকে দর্শক আপনারা জানেন যে ভারতের নয়া হাই কমিশনার দীনেশ ত্রিবেদী তিনি গত 5 জুন বাংলাদেশে এসেছেন, কিন্তু আজকে 21শে জুন, তারপরেও তার কোনো নড়াচড়া বা কোনো খবর পাওয়া যাচ্ছে না। কিন্তু আজকে খবর পাওয়া গেল যে আগামী 25শে জুন তিনি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির নিকট তার পরিচয়পত্র পেশ করবেন। কেন এত বিলম্ব, কেন? এই রহস্যটাই আমরা এই মুহূর্তে আলাপে খুঁজতে চেষ্টা করব। বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এই প্রথম এমন এক ঘটনা ঘটল যা নিয়ে পর্দার আড়ালে নানা আলোচনা আর গুঞ্জন ডালপালা মেলেছে। ভারতের নবনিযুক্ত 16তম হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশে পা রাখার দীর্ঘ 20 দিন পর অবশেষে মহামান্য রাষ্ট্রপতির কাছে তার আনুষ্ঠানিক পরিচয়পত্র পেশ করতে যাচ্ছেন। আগামী বৃহস্পতিবার বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তিনি এই লেটার অফ ক্রিডেন্স হস্তান্তর করবেন। কিন্তু এখানে ঠেকছে সবচেয়ে বড় প্রশ্নটি, 5 জুন বাংলাদেশে আসার পর কেন দীর্ঘ প্রায় 20 দিন পার হয়ে গেল? কূটনৈতিক প্রোটোকলে এই দীর্ঘ সময় নেওয়ার পেছনে কি শুধুই আনুষ্ঠানিকতার মারপ্যাচ, নাকি পর্দার আড়ালে তৈরি হয়েছিল কোনো প্রচ্ছন্ন জটিলতা? পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অত্যন্ত দায়িত্বশীল সূত্র আজ রোববার সকালে নিশ্চিত করেছে যে ভারতের নতুন হাই কমিশনারের বঙ্গভবন যাত্রার তারিখ চূড়ান্ত। তবে তার আগে শনিবার দুপুরে তিনি ঢাকার কূটনৈতিক প্রোটোকল বা রাষ্ট্রাচারের প্রথম ধাপটি সম্পন্ন করেছেন। দীনেশ ত্রিবেদী গতকাল শনিবার দুপুরে রাষ্ট্রাচার প্রধান বা চিফ অফ প্রোটোকল AFM জাহিদুল ইসলামের সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন। কূটনৈতিক নিয়ম অনুযায়ী ভারতের সাবেক এই প্রভাবশালী রেলমন্ত্রী তার লেটার অফ ক্রিডেন্স বা রাষ্ট্রদূত হিসেবে পরিচয়পত্রের একটি অনুলিপি রাষ্ট্রচার প্রধানের কাছে হস্তান্তর করেন। এখানেই শেষ নয়, দুই দেশের কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে এই দাপ্তরিক আনুষ্ঠানিকতা শেষ করেই তিনি সরাসরি ছুটে যান রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। সেখানে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ করেন। অর্থাৎ দাপ্তরিকভাবে তিনি ঢাকার পররাষ্ট্র প্রশাসনের শীর্ষ কর্তাদের সাথে তার প্রাথমিক যোগসূত্রটি স্থাপন করে ফেলেছেন, তাও সেটি বলা যায় তিনি দেশে আসার 15 দিন পরে।
এখন প্রশ্ন হলো, এই 20 দিনের ব্যবধান কি সাধারণ কোনো বিষয়? চলুন এর গভীরতা বুঝতে আমরা একদম সাম্প্রতিক আরেকটি উদাহরণ দেখি। চলতি বছরের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে এসেছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। টাইমলাইনটি খেয়াল করুন। তিনি 12 জানুয়ারি তারিখে ঢাকায় এসে পৌঁছান। ঠিক তার 3 দিন পর অর্থাৎ 15 জানুয়ারি তিনি বঙ্গভবনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন। ক্রিস্টেনসেনও কিন্তু প্রথমে রাষ্ট্রচার প্রধানের কাছে অনুলিপি দিয়েছিলেন এবং পরে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সাথেও দেখা করেছিলেন। আমেরিকার রাষ্ট্রদূতের ক্ষেত্রে যে প্রক্রিয়াটি সম্পন্ন হতে সময় লেগেছিল মাত্র 3 দিন, ভারতীয় হাই কমিশনারের ক্ষেত্রে সেই একই প্রক্রিয়ায় কেন 20 দিন লেগে গেল? এই দীর্ঘসূত্রিতায় দুই দেশের দর্শক এবং বিশ্লেষকদের মনে গভীর কৌতূহলের জন্ম দিয়েছে। এই ঘটনাটিকে আরো আকর্ষণীয় করে তোলে দীনেশ ত্রিবেদীর নিজস্ব প্রোফাইল। গত এপ্রিলে ভারত সরকার তাকে ঢাকার 16তম হাই কমিশনার হিসেবে নিয়োগ দেয়। দুই প্রতিবেশী দেশের দীর্ঘ কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা, কারণ ভারত এবারই প্রথম কোনো পেশাদার আমলা বা ক্যারিয়ার ডিপ্লোম্যাটকে না পাঠিয়ে একজন ঝানু রাজনীতিবিদ ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রীকে হাই কমিশনার করে বাংলাদেশে পাঠিয়েছে। তিনি 5 জুন পশ্চিমবঙ্গ থেকে স্থল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। একজন হাই প্রোফাইল রাজনৈতিক ব্যক্তিত্ব যখন কূটনৈতিক মিশনের প্রধান হয়ে আসেন, তখন তার প্রতিটি পদক্ষেপের রাজনৈতিক গুরুত্ব থাকে অপরিসীম। তাহলে কি এই 20 দিনে তিনি ঢাকার রাজনৈতিক হাওয়া ও মাঠ পর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন, নাকি এর পেছনে দিল্লির অন্য কোনো রণকৌশল রয়েছে? দর্শক, এই বিলম্বের রহস্য বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে এবং দিল্লির সাউথ ব্লকের একটি ঘটনা পর্যালোচনা করতে হবে। ভারতের মাটিতে বাংলাদেশের বর্তমান হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ দায়িত্ব গ্রহণের ক্ষেত্রেও কিন্তু আমরা এই পরিচয়পত্র পেশের এক অদ্ভুত বিলম্ব দেখেছিলাম। রিয়াজ হামিদুল্লাহ 2025 সালের এপ্রিলের প্রথম সপ্তাহে দিল্লিতে পৌঁছান এবং বাংলা নববর্ষের সাথে মিল রেখে 14 এপ্রিল আনুষ্ঠানিকভাবে তার কার্যভার গ্রহণ করেন। তার পরিচয়পত্র পেশ করার প্রাথমিক তারিখ নির্ধারিত ছিল 2025 সালের 15 মে। খেয়াল করুন, এপ্রিলের প্রথম সপ্তাহে তিনি গিয়েছেন, কিন্তু ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নিকট পরিচয়পত্র পেশের সময় ছিল বা তারিখ ছিল 15 মে। সেটিও প্রায় 1 মাসের বেশি সময় পর। কিন্তু এক চরম নাটকীয়তায় নির্ধারিত সময়ের মাত্র 3 ঘন্টা আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বার্তার মাধ্যমে সেই অনুষ্ঠানটি স্থগিত করা হয়, যার সুনির্দিষ্ট কোনো কারণ তখন জানানো হয়নি, আজও আমরা জানতে পারিনি। পরবর্তীতে 15 মের পরিবর্তে 29 মে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তিনি পরিচয়পত্র পেশ করতে পারেন। তাহলে চিন্তা করুন, এপ্রিলের ফার্স্ট উইকে তিনি দিল্লিতে গেছেন এবং মের 29 তারিখে তিনি রাষ্ট্রপতির কাছে পেশ করেছেন তার পরিচয়পত্র। 1.5 মাসেরও বেশি, প্রায় 2.5 মাস পরে তিনি পরিচয়পত্র পেশ করতে পেরেছেন। অর্থাৎ সেখানেও প্রক্রিয়াটি যথেষ্ট বিলম্বিত হয়েছিল। কূটনৈতিক বিশ্লেষকরা অনেকেই মনে করেন এবার ঢাকার দীনেশ ত্রিবেদীর এই 20 দিনের অপেক্ষা হয়তো দিল্লির ঘটনারই একটি প্রোটোকলগত পারস্পরিক ভারসাম্য বা রেসিপ্রোসিটি। এই যে পরিচয়পত্র পেশ বা সংশ্লিষ্ট দেশে গিয়ে দায়িত্ব গ্রহণ, এগুলো নিয়ে ডিপ্লোম্যাটিক আইন আসলে কি বলে? কূটনৈতিক নিয়ম অনুযায়ী একটি মিশন প্রধানের দায়িত্ব গ্রহণ এবং রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করার মধ্যে একটি স্পষ্ট এবং সুনির্দিষ্ট আইনি পার্থক্য রয়েছে। কার্যভার গ্রহণ, একজন দূত সংশ্লিষ্ট দেশে পৌঁছানোর পর থেকেই তার দাপ্তরিক কার্যক্রম ও মিশন পরিচালনা শুরু করতে পারেন। যেমনটা রিয়াজ হামিদুল্লাহ দিল্লিতে পৌঁছেই এপ্রিলের প্রথমে পৌঁছেই তিনি 14 এপ্রিল বা 1 বৈশাখে দায়িত্ব পালন করতে শুরু করেছেন, কিন্তু তারও প্রায় 1.5 মাস পরে তিনি রাষ্ট্রপতির নিকট পরিচয়পত্র পেশ করেছেন। আবার দেখুন, দীনেশ ত্রিবেদী এসছেন ঢাকায় 5 জুন। দীনেশ ত্রিবেদী আসবার পরেও আমরা ইন্ডিয়ান হাই কমিশনে ভারপ্রাপ্ত হাই কমিশনের খবর শুনেছি। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টাকে নিয়ে দিল্লিতে যে জটিলতা তৈরি হলো, সেই জটিলতার প্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু দীনেশ ত্রিবেদীকে ডাকেননি, ডেকেছে কাকে? ভারপ্রাপ্ত হাই কমিশনারকে। তাহলে আমরা এই ঘটনাটা থেকে ধরে নিতে পারি যে দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেননি তখনও, বা এখনো নিয়েছেন কিনা
সেটিও পরিষ্কার নয়। হয়তো এমনটা হতে পারে যে রাষ্ট্রপতির সাথে পরিচয়পত্র পেশ করে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করবেন, কারণ রাষ্ট্রপতির কাছে অফিসিয়াল পরিচয়পত্র বা লেটার অফ ক্রেডেন্স পেশ করার মাধ্যমে একজন বিদেশি দূত সেই দেশে পূর্ণাঙ্গ ও আনুষ্ঠানিক রাষ্ট্রীয় স্বীকৃতি লাভ করেন। তাহলে এই ঘটনার প্রেক্ষিতে মনে হচ্ছে যে দীনেশ ত্রিবেদী আনুষ্ঠানিক স্বীকৃতি লাভের পরেই কি দায়িত্ব গ্রহণ করবেন বা করছেন। কাজে আগামী বৃহস্পতিবার যখন দীনেশ ত্রিবেদী বঙ্গভবনের দরবারে দাঁড়াবেন, তখন এই 20 দিনের আনুষ্ঠানিক পর্বের অবসান ঘটে দুই দেশের সম্পর্কে একটি সম্পূর্ণ নতুন ও আনুষ্ঠানিক রাজনৈতিক অধ্যায়ের সূচনা হবে। কোনো দৃশ্যমান বড় জটিলতা না থাকলেও এই 20 দিনের অপেক্ষা প্রমাণ করে যে ভারত বাংলাদেশ সম্পর্কে প্রতিটি প্রোটোকল এখন কতটা সূক্ষ্ম ও ওজন মেপে পরিচালনা করা হচ্ছে। একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে ভারতের হাই কমিশনার হিসেবে পাঠানো এবং এই 20 দিনের বিলম্ব কি দুই দেশের সম্পর্কে নতুন কোনো সমীকরণ তৈরি করবে, সেটি এখন দেখার বিষয়। আমরা নিশ্চয়ই নজর রাখবো যে সামনের দিনগুলোতে আরো কি ঘটছে।